সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সততার আসলে দাম কত? আজকের আয়োজনে আমরা সততার মূল্য, ভালোবাসা ও সম্মানের এক যাত্রা, এই শ্বাসরুদ্ধকর গল্পটা ভেঙে দেখার চেষ্টা করব। এটা স্রেফ কোনো সাধারণ গল্প নয়, মানে নীতি আর চরম রূঢ় বাস্তবতার এমন একটা সাংঘর্ষিক রূপ এখানে আছে যা আপনাকে গভীরভাবে ভাবিয়েই তুলবে। শুরুতেই এই ডায়লগটা শুনুন, সিগনেচার করবি নাকি মরবি? আর এর উত্তরে লোকটা কি বলছে জানেন? বলছে, মইরা গেলেও দেশের লগে বেইমানি করুম না। উফ, জাস্ট চিন্তা করুন, একদম খাদের কিনারে দাঁড়িয়ে চরম লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে কেউ এতটা অবিচল থাকতে পারে? তো এই চূড়ান্ত পরিণতির দিকে গল্পটা কিভাবে এগোলো, চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। প্রথম অধ্যায়, সংগ্রাম এবং বিশুদ্ধ উদ্দেশ্য, রাফির জগতের বাস্তবতা। আমাদের গল্পের যে মূল চরিত্র, রাফি, তার জগৎটা আসলে কেমন? চরম দারিদ্র্য আর অভাবের মাঝেও তার সবচেয়ে বড় শক্তি হল তার অটুট নৈতিকতা। রাফির জীবনের এই বিপরীতমুখী দিকগুলো একটু ভাবুন। একদিকে তার জীবনের চরম দারিদ্র্যের কষাভাত, মাসের ৬ তারিখ পেরোলেই বাসা ভাড়ার চাপ, এমনকি ভালোবাসার মানুষটির জন্য ২০ টাকা দামের দুটো চকলেট কিনতেও রীতিমতো সংগ্রাম করতে হয় তাকে। আর অন্যদিকে তার ভেতরটা কিন্তু অসম্ভব রকম ধনী, সবার প্রতি তার একটা ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি আছে। আর তার ভালোবাসার মানুষ সাবিহা, যাকে সে আদর করে সূর্যমুখী ডাকে, তার প্রতি রাফির যে গভীর নিঃস্বার্থ ভালোবাসা, সেটা সত্যি অবাক করার মতো। ৫,০০০ সংখ্যাটা শুনতে খুব একটা বড় মনে হচ্ছে না, তাই না? কিন্তু রাফির জন্য এই ৫,০০০ টাকাই যেন এক পাহাড় সম বোঝা। বাবার চিকিৎসার এই সামান্য টাকাটা জোগাড় করতে গিয়ে তাকে বন্ধুদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। উপায় না পেয়ে শেষমেশ অসুস্থ বাবাকে সে নিজেই রক্ত দেয়। মানে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে মাত্র ৫,০০০ টাকার জন্য একটা মানুষকে এমন চরম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, জাস্ট একবার ভেবে দেখুন। আর এই শ্বাসরোধকর দারিদ্র্যের মাঝেই যখন রাফি একটা ছোটখাটো সরকারি চাকরি পেল, তখন সাবিহার কথাটা শুনুন। তোমার কি মনে হয় আমি তোমারে টাকার জন্য ভালোবাসি? এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে তাদের সামনে যে নতুন জীবনের স্বপ্ন, যে বিয়ে, সেটার ভিত্তি কোনোভাবেই টাকা নয়, বরং একদমই খাঁটি ভালোবাসা। দ্বিতীয় অধ্যায়, প্রলোভন এবং সিস্টেম পরীক্ষা শুরু। তো সরকারি চাকরিটা পাওয়ার পর রাফি জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, আর সেই সাথে শুরু হলো তার সেই অটল সততার আসল পরীক্ষা। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, মিষ্টি। আমাদের অফিস আদালতে বা আমলাতান্ত্রিক পরিবেশে এই শব্দটা যে কিভাবে ঘুষ বা অবৈধ লেনদেনকে ঢাকতে ব্যবহার করা হয়, সেটা আমরা কমবেশি সবাই জানি, তাই না? গল্পের রাইসুল ভাই নামের চরিত্রটি ঠিক এইভাবেই সামাজিক সৌজন্যের মোড়কে রাফির সামনে দুর্নীতির বীজটা বুনে দেওয়ার চেষ্টা করে। সরাসরি ঘুষ না বলে সে বলছে মিষ্টি। সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঠিক কতটা গভীরে গেঁথে আছে, এটা তারই একটা ভয়াবহ রূপ। কিন্তু রাফি কি এত সহজে গলে যাওয়ার পাত্র? একদমই না। তার উত্তরটা শুনুন, বেশি মিষ্টি খাইলে ডায়াবেটিস হয়, নিয়ে যান। কি দারুণ একটা কাউন্টার, তাই না? অত্যন্ত ঠান্ডা মাথায় অথচ প্রবল দৃঢ়তার সাথে সে এই প্রথম ঘুষের প্রস্তাবটা ফিরিয়ে দিল, বুঝিয়ে দিল এই পচা সিস্টেমের অংশ সে কোনোভাবেই হবে না। তবে এই ছোটখাটো মিষ্টিতেই কিন্তু ব্যাপারটা আটকে থাকল না। পরিস্থিতি খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল। এবার রাফির টেবিলে এসে পড়ল ১০০ কিলোমিটার রাস্তার এক বিশাল টেন্ডার। এই 100 সংখ্যাটা এখানে মারাত্মক একটা টার্নিং পয়েন্ট, কারণ এই মেগা প্রজেক্টের ফাইলে না দেখেই অন্ধের মতো সই করার জন্য রাফির ওপর এবার রীতিমতো বুলডোজার চালানো শুরু হলো। এখানে যে কি একটা অদ্ভুত আর কষ্টদায়ক বৈপরীত্য তৈরি হয়েছে, সেটা একবার ভাবুন। যে মানুষটা পকেটের সামান্য কয়টা টাকার জন্য দিন রাত এক করে ফেলছে, ভাঙাচোরা একটা পুরনো মোটরসাইকেল নিয়ে ঘুরছে, ঠিক তার সামনেই ছুড়ে দেয়া হলো ব্ল্যাঙ্ক চেক, আর সাথে একদম চকচকে নতুন একটা গাড়ির চাবি। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, স্রেফ নিজের নীতির ওপর দাঁড়িয়ে সে অবলীলায় এত বড় প্রলোভনকেও লাথি মেরে সরিয়ে দিল। আর তখনই রাফির মুখ থেকে বেরিয়ে আসে সেই আইকনিক কথাটা, আমি বিক্রি হই না। এই একটা বাক্যই আসলে রাফির পুরো চরিত্রের ফাউন্ডেশন। চারপাশে সিস্টেমের পাহাড় সমান চাপ, অথচ সে এক বিন্দুও টলল না। তৃতীয় অধ্যায়, নৈতিকতার ভার, না বলার পরিণতি। এবার আমরা গল্পের সবচেয়ে অন্ধকার দিকটায় ঢুকতে যাচ্ছি। প্রলোভন দিয়ে যখন কাজ হলো না, তখন শুরু হলো ভয়ঙ্কর এক প্রতিশোধের খেলা। ওই যে না বলল রাফি, এর জন্য তাকে ঠিক
কতটা চড়া মূল্য দিতে হবে? চলুন দেখি ঘটনাগুলো কিভাবে একটার পর একটা এগুচ্ছে। পরিস্থিতি কতটা অবিশ্বাস্য দ্রুততায় খারাপ হচ্ছে জাস্ট খেয়াল করুন। প্রথম দিন এলো ভদ্রভাবে ওই মিষ্টির প্রস্তাব, দ্বিতীয় সপ্তাহে সরাসরি গাড়ির অফার, তৃতীয় সপ্তাহে গিয়ে উল্টো রাফির নামেই অফিসে ভুয়া অভিযোগ দায়ের করা হলো, আর চতুর্থ সপ্তাহ রাফি অপহৃত এবং টানা 4 দিন ধরে নিখোঁজ। মানে বুঝতেই পারছেন সাধারণ একটা অফার থেকে ব্যাপারটা কতটা দ্রুত একদম লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে রূপ নিল। একবার নিজেকে রাফির জায়গায় দাঁড় করিয়ে ভাবুন তো, 4 পাশ থেকে একসাথে কতটা প্রেশার ধেয়ে আসছে তার উপর। সামনের মাসের প্রথম শুক্রবারই তার বিয়ে, বাবা মারাত্মক অসুস্থ, মাথার ওপর ঋণের বোঝা বেড়েই চলেছে, তার উপর অফিসে বদনাম, আর এখন এই টেন্ডার নিয়ে সরাসরি মৃত্যুর হুমকি। সব মিলিয়ে যেন আস্ত একটা পাহাড় ধসে পড়ছে তার ঘাড়ে। আর এই চরম সাসপেন্সটাই আমাদের টেনে নিয়ে যায় গল্পের চূড়ান্ত ক্লাইম্যাক্সের দিকে। এই পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। একজন মানুষকে যখন ঠেলতে ঠেলতে একেবারে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কি স্রেফ বেঁচে থাকাটাই সততার চেয়ে বড় হয়ে ওঠে না? জীবন আর নীতির এই ভয়ঙ্কর লড়াইতে আসলে কে জেতে? চলুন এই নাটকীয় প্রশ্নটা মাথায় রেখেই আমরা একেবারে শেষ এবং সবচেয়ে মর্মান্তিক অধ্যায়ে পা রাখি। চূড়ান্ত অধ্যায়, পরম আত্মত্যাগ, শেষ সিদ্ধান্ত। এটা হলো গল্পের সেই হৃদয় বিদারক অংশ যেখানে স্বপ্নগুলো ভেঙে যায়। রাফির বিয়ে পিছিয়ে যায়, তার পরিবার গভীর অন্ধকারে তলিয়ে যায়, আর রাফিকে মুখোমুখি হতে হয় তার সেই নিষ্ঠুর অপহরণকারীদের। টানা 4 দিন ধরে নিখোঁজ রাফি। একটা বদ্ধ অন্ধকার জায়গায় তাকে আটকে রেখে চালানো হচ্ছে অমানসিক শারীরিক নির্যাতন। আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা কি জানেন? তাকে এই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সেফ একটা কারণ সে অন্যায়ের কাছে মাথা নোয়াতে চায়নি। 100 কিলোমিটারের ওই টেন্ডারটা অন্ধের মতো সই করে জনগণের টাকার সাথে বেইমানি করতে সে সরাসরি অস্বীকার করেছে। আর ঠিক এই জায়গাটাতেই গল্পটা আমাদের বুকে একটা ধাক্কা দেয়। এই চূড়ান্ত অমানবিক নির্যাতনের মুখে দাঁড়িয়েও রাফির সেই একই কথা, মইরা গেলেও দেশের লগে বেইমানি করুম না। নিজের সততাকে বিকিয়ে দেওয়ার চেয়ে মাথা উঁচু করে মৃত্যুকে বরণ করে নেওয়াটাই তার কাছে অনেক বেশি সম্মানের মনে হয়েছে। গল্পের শেষে একটা অসাধারণ কথা বলা হয়েছে, এই পৃথিবীতে অনেকগুলা যুদ্ধ একসাথে চলমান, আর যারা সততায় বিশ্বাস করে তারা হারায় গেলেও শেষ পর্যন্ত তারাই আগায় থাকে। সত্যি তো, সততা হয়তো সাময়িকভাবে মানুষকে হারিয়ে দেয়, সর্বশান্ত করে, কিন্তু দিন শেষের যে একটা বিশাল দীর্ঘমেয়াদী প্রভাব থেকে যায়, সেটাকে অস্বীকার করার উপায় আছে? সততার এই চরম মূল্য চোকানোর গল্পটা আমাদের অনেকগুলো বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। খাদের কিনারায় দাঁড়িয়ে সততারই চূড়ান্ত মূল্য চোকাতে আমরা সবাই কি আদৌ প্রস্তুত? ভালো থাকবেন সবাই, কথা হবে পরের আয়োজনে।